শুভ সকাল। বরাবরের মতো শুক্রবারের একটা সকাল, অনেকের উইকেন্ড, আমার অফিস এন্ড, এবং বরাবরের মতোই সাত সকালে এসে পড়েছি আর প্রায় 45 মিনিট আগে। সময়টা কাজে লাগাই। আজকে একটা চর্বিত চর্বণ নিয়ে কথা বলি। খুব কমন, খুব পপুলার এবং খুব দরকারি। আমাদের ব্যক্তিগত রেজুমে বা ব্যক্তিগত প্রফেশনাল রেজুমে, এটা নিয়ে আমরা প্রচুর প্রশ্নের সম্মুখীন হই। এই দরকারি জিনিসটার কীভাবে বানাতে হয়, কতটা জরুরি, একটা ভালো রিজুম থাকা দরকার কেন, আর রিজুমে কী থাকতে হয় কী থাকতে হয় না, কয় পাতা হবে, অসংখ্য 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 প্রশ্ন আছে আমাদের। আমি এখন আপনাদেরকে বলবো না যে রিজুমি কীভাবে বানাতে হবে, একটা ভালো রিজুমি কীরকম হবে, তার থেকে বরং আজকে এমপ্লয়াররা রেজুমগুলো নিয়ে ঠিক কী ধরনের বিপত্তির মুখে পড়েন, অসংখ্য অসংখ্য যে রিজুম আসে সেগুলোকে কেন প্রপার ইভ্যালুয়েশন তারা দিতে পারেন না, সেই দিকটা নিয়ে একটু বলি। কারণ রিজুম কী করে বানাতে হয়, সুন্দর রিজুমে কী করে হয়, এই নিয়ে প্রচুর লেখালেখি আছে। আমি নিজেও লিখেছি কিছু কিছু, আমি ওগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তবে সবথেকে কমন যে রিকোয়েস্টটা আমাদের কাছে আসে, একটা ভালো ফরম্যাট চেয়ে রেজুমের, বা আসলে টেমপ্লেট চেয়ে। হাউএভার টেমপ্লেট পেতেই পারি আমরা, ফরম্যাট নিতেই পারি, দেখতেই পারি, অন্যের কাজ দেখা খারাপ নয়, কিন্তু দিন শেষে কিন্তু বানাতে হবে নিজেরটা নিজেকেই এবং নিজেরটা নিজের মতো করে। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড রেজুমে বিষয়টা এখনও হালে পানি পায়নি। সো আমাদেরকে নিজের রিজুম নিজের মতো করে বানাতে হবে। হ্যাঁ, আমরা অন্যদের স্যাম্পল অনুসরণ করতে পারি, দেখে নিতে পারি, ভালো জিনিসগুলোকে আমাদের ভেতরে আনতে পারি, বাট প্রতিটা রিজুম কিন্তু ইউনিক। প্রতিটা মানুষ যেমন ইউনিক, প্রতিটা রিজুমই কিন্তু ইউনিক। ওকে, এখন এমপ্লয়ারদের দৃষ্টিতে, এইচআরের দৃষ্টিতে, মূলত যারা এমপ্লয়িং বোর্ডে থাকেন, এমপ্লয়মেন্ট বিষয়টা ডিল করেন, তাদের এন্ড থেকে রিজুম নিয়ে কিছু বিষয় বলি। প্রথমত, রিজুমিতে কী কী থাকতে হয়, এই জিনিসটা প্রচুর প্রশ্ন হয়। আমি বলবো যে আপনার ক্যারিয়ারের যে বয়স এবং যেই কাজের জন্য, যেই পার্টিকুলার পজিশনটার জন্য এই মুহূর্তে রিজুমটা আপনি আপডেট করছেন বা বানাচ্ছেন, তার সাথে সাথে এই রেজুমের ভিতরে কী কী থাকবে আর থাকবে না অনেকখানি নির্ভরশীল। একটা সেকেন্ড। ওকে, ধরুন আমি একজন ফ্রেশার, আমার রিজুমেতে কী কী থাকতে হবে এর সাথে কিন্তু আমি যদি একজন 10-15 বছরের এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি হই, আমার রিজুমের কন্টেন্ট কিন্তু কিছুটা হলেও ভিন্ন হবে। এটা মাথায় রাখতে হবে। যখন আমরা ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাই, কোন সাবজেক্টে পড়েছি, কী রেজাল্ট, রেফারেন্স, কো কারিকুলারগুলো, কী কী সাবজেক্টে পড়েছি, মানে মেজর সাবজেক্টগুলো কী ছিল, এগুলো থাকে। কারণ তখন আমার উল্লেখ করবার মতো জিনিস কিন্তু এগুলো দিয়েই আমাকে বিচার করা হবে। আস্তে 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 যত বেশি সিনিয়র হব, যত বেশি পুরনো হব, প্রথমেই বাদ পড়ে যায়। ধরুন এসএসসি এইচএসসির ডিটেল রেজাল্ট, 15 বছর চাকরি করেন এমন কারোর জন্য এটা তখন আর ম্যাটার করে না। ফাঁকে দিয়ে দুটো জিনিস বলি, একটা সেকেন্ড। একটা হচ্ছে যারা আমরা এমপ্লয়মেন্টের সঙ্গে জড়িত, এমপ্লয়ার এন্ডে কাজ করি, আমাদেরকে যথেষ্ট রিজনেবল, ফ্লেক্সিবল, ডাইনামিক, অ্যাডাপটিভ, লিবারাল, সেন্সিবল হওয়া দরকার।
কারণ বাজার বুঝে, বাস্তবতা বুঝে, বিদ্যমান পরিস্থিতিকে মাথায় রেখে রিয়েলিস্টিক হয়ে আমাদেরকে এই এমপ্লয়মেন্ট বিষয়টা ডিল করা উচিত। আমাদের প্রচুর খামখেয়ালি আমরা ইম্পোজ করি আমাদের ওয়ার্ক প্লেসে, যেটার অহেতুক শিকার হন ট্যালেন্টরা, অ্যাপ্লিক্যান্টরা। হ্যাঁ, দুই এন্ডে প্রচুর অসঙ্গতি আছে, প্রচুর ড্রব্যাকস আছে, ডেভেলপমেন্ট এরিয়াজ আছে। আমাদের পরস্পরের দিকে অনেক অভিযোগের দিক আছে, বাট আমাকে কিন্তু আমার ভালোটুকু করতে হবে। এই রিজুমি কেমন হবে, কীরকম হলো, কে বানালো, কোত্থেকে এলো, কী আছে কী নাই, এই বিষয়গুলো অসঙ্গতি। তারপরও আমাদের আরেকটু লিবারাল, আরেকটু ফ্লেক্সিবল, আরেকটু রিয়েলিস্টিক হলে ক্ষতি নেই। তাতে বরং আমি হেড হান্টিংয়ে, ট্যালেন্ট হান্টিংয়ে কিছুটা হলো অ্যাডভান্টেজ পাবো। আলটিমেটলি আমার উদ্দেশ্য তো হচ্ছে হেড হান্ট করা, ট্যালেন্ট হান্ট করা। সেখানে সিস্টেমের প্রতি চুজি হয়ে না থেকে, নর্মসের প্রতি এত বেশি চুজি, এত বেশি সিলেক্টিভ না হয়, একটু ফ্লেক্সিবল হলে ভালো হয়। রেজুমি 2 পাতার জায়গায় 3 পাতা হয়েছে, আমার পছন্দ নয়, আমি বাদ দিয়ে দিলাম। রিজুমের ভিতরে কোথাও হয়তো একটু বেশি রঙিন মনে হয়েছে, দৃষ্টিকটু, এই রিজুমি চলবে না, এই ক্যান্ডিডেটই চলবে না। রিজুম আর ক্যান্ডিডেট তো এক নয়। রিজুম একটা অ্যাডভার্টাইজমেন্ট একজন লোকের। রিজুম হয়তো কাউকে রিপ্রেজেন্ট করে, বাট ইটস নট অল। তো আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া দরকার। ফাটাফাটি একটা সিবি মানেই, রিজুম মানেই কিন্তু একটা ফাটাফাটি এমপ্লয়ি না, ক্যান্ডিডেট না। আবার একদম বাজে একটা রিজুম যাচ্ছে তাই মানেই ওই অ্যাপ্লিক্যান্ট খারাপ, সেটা নাও হতে পারে। একটু সেন্সিবল হতে হবে। এক সেকেন্ড। সুতরাং আমাদের রিয়েলিস্টিক হওয়ারটা ফাঁকে বলে নিলাম। আরেকটি বিষয় বলি, অ্যাপ্লিক্যান্ট, এমপ্লয়ার, দুই এন্ডেই আমাদের দেশে রিজুম মেকার যারা থার্ড পার্টি হিসেবে সার্ভিস দেন, এদের প্রতি এক ধরনের অহেতুক অ্যালার্জি আমি বলবো আছে। ইভেন দুনিয়ার যাবতীয় পেশা, থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডিং পেশা, সবাইকে আমরা মোটামুটি অ্যাকসেপ্ট করে নিল, কেন যেন রিজুম মেকারদেরকে আমরা দুই চোখে দেখতে পারি না। আমি বলবো ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটাকে পছন্দ করি না। আমি মনে করি পৃথিবীতে সব কাজেরই থার্ড পার্টি সার্ভিস, সাবকন্ট্রাক্টিং সার্ভিস, আউটসোর্সিং সার্ভিস থাকা উচিত, থাকতে পারে। আমাদের যার প্রয়োজন আমরা নেব, আমাদের যার প্রয়োজন আমরা নেব না। বাজারে সাপ্লাই আছে, থাকবে, যাদের প্রয়োজন তারা নেবেন। সব কিছুরই দরকার আছে। একচেটিয়াভাবে রিজুম মেকার, রিজুম রাইটারদেরকে যাচ্ছে তাই গালাগাল করা, প্রতারক, ভণ্ড, রক্তচোষা, অপ্রয়োজনীয়, অহেতুক, ধান্দাবাজ বলার কোনো স্কোপ নাই। এটাও একটি পেশা, স্বীকৃত পেশা, সারা পৃথিবীতেই আছে এবং দরকারি। কেন দরকারি সেটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা তর্ক করতে পারবো, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটি, ব্যক্তিগত বিশ্বাস এটি, যে হ্যাঁ, রিজুম মেকারদেরও যথেষ্ট গুরুত্ব আছে, রিজুম বানিয়ে নেওয়া যেতেই পারে। যখন এত 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 কোচের পরেও আমি বানাতে পারবো না, অথবা আমি মনে করব বানিয়েছি কিন্তু এটা আরও ভালো হওয়া দরকার, তখন আমি এক্সপার্টদের কাছে যেতেই পারি, এবং তারা পয়সার বিনিময়ে হোক এই সার্ভিসটি যদি দেন, খারাপ কিছু নয়। পয়সার বিনিময়ে সার্ভিস দেওয়াটাই এখনকার সিস্টেম, এখনকার যুগের চাহিদা এটা। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে আমাদের অনেক ড্রব্যাকস থাকতে পারে, শর্টকামিংস থাকতে পারে, কিন্তু সেটির দায় কখনোই পেশার উপরে যাবে না। একজন এইচআর প্রফেশনাল খারাপ মানে এইচআর প্রফেশনটিই খারাপ, এটি একদম বাজে ধরনের সিম্পলিফিকেশন, বাজে ধরনের জেনারেলাইজেশন করা উচিত না। তো এই দুটো দিক বলে রাখলাম, পরের কথাটায় আসছি। সো রেজুমে কী থাকতে হবে সেটা আমার সার্ভিসেস এবং আমার যেই পজিশনের জন্য আমি এখন কাজ করছি, মানে যেটার জন্য রেজুমটাকে তৈরি করছি, তার উপরে অনেকখানি নির্ভরশীল। এখন আসি মেজর জিনিসগুলো বলি, এত টুকটাক তো বলতে পারবো না। রিজুমটাতে মানে রিজুমিটাকে কি হতে হবে, এই জায়গাটাতে আমাদের কষ্টটা হচ্ছে। আমরা যখন সিভি স্ক্রিনিং করতে বসি, আমরা খুব বেশি বেশি সিভি কথাটা শুনে অভ্যস্ত, মুখেরা মানে জিহ্বার ডগায় চলে আসে বারবার। আসলে আমরা কথা বলছি রিজুমি নিয়ে। বিভিন্ন সোর্স থেকে আমরা রিজুমি পাই। একটা সার্কুলার দিলে আমার সামনে একটা বোর্ড আছে, এখানে লেখা আছে, আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রায় 11টা সোর্স থেকে
ক্যান্ডিডেট হান্ট করার চেষ্টা করি। এই রিজুমেগুলো যখন আমাদের কাছে আসে, আমরা বাজারে প্রচলিত আছে যে 15 সেকেন্ড 20 সেকেন্ড নাকি এক একটা রিজুমি দেখা হয়, বাট আমি আরেকটু সময় দিই। আমি বা আমার জুনিয়র যারা এই টিমগুলোতে কাজ করেন আরও সময় দিই। তো দিয়ে আমরা বের করার চেষ্টা করি যে অ্যাপ্লিক্যান্ট আসলে কেমন। আমরা যথেষ্ট রিজনেবলি সময় দিই। দুঃখের বিষয় হচ্ছে এই রিজুমগুলো থেকে অধিকাংশ থেকেই অ্যাপ্লিক্যান্টদের সম্পর্কে ধারণা পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যায়। মানে রিজুমটা কি? রিজুম হচ্ছে আমি অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট একজন এমপ্লয়ের কাছে অ্যাপ্রোচ করেছি উইদাউট সিইং হিম অ্যান্ড কিপিং হিম উইদাউট আনসিন, কিপিং মাইসেলফ আনসিন টু হিম, কিপিং হিম আনসিন টু মি। কেউ কাউকে দেখছি না, শুধু অ্যাপ্রোচ করেছি, একটা কমিউনিকেশন তৈরি করেছি। এখন একজন এমপ্লয়ার বা একজন এইচআর হেড, একজন এইচআর ম্যানেজার এই রিজুমিটা তার সামনে আসবে, একজন প্লেসমেন্ট অফিসারের সামনে আসবে, এইটা দেখেই এটা এক ধরনের বিজ্ঞাপন। প্রোডাক্ট কিন্তু দোকানে আছে, কিন্তু আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখে ইমপ্রেসড হই, তারপরেই কিন্তু এটা কিনতে দোকানে যাই। রিজুম আমার একটা বিজ্ঞাপন, ব্যক্তিগত বিজ্ঞাপন, পেশাদারি কাজের জন্য হতে পারে, আর যদি অন্য ধরনের কাজে হয় সিভি বলি আমরা, হতে পারে। সব মিলিয়ে সিভি রিজুম আমার একটা বিজ্ঞাপন, আমার একটা বিলবোর্ড, আমার একটা হোর্ডিং। তো এটা দেখে একজন প্লেসমেন্ট ম্যানেজার, প্লেসমেন্ট অফিসার ওই ক্যান্ডিডেটের যোগ্যতা, ভ্যালু এডিশন, পোটেনশিয়াল, এগুলো সম্পর্কে কিন্তু একটা প্রাথমিক ধারণা নিয়ে নেবেন যে এই লোকটাকে যে আমি ইন্টারভিউর জন্য ডাকবো, আরও ডিটেইল কথা বলবো আমরা, এই যে সময়টা এনার্জিটা এনার পেছনে দেবো সেটা ওয়ার্থ হবে কিনা, সেই ধারণাটা রিজুম থেকে আমরা পেতে চেষ্টা করি। মুশকিল হয় কি, এই ধারণাটি, এই পারসেপশনটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিজুম দেখে তৈরি করতে পারি না। তখন হয় কি, আন্দাজে যেতে হয়, রিস্ক নিতে হয়। সো আমার রিজুমটা ইন জেনারেল কী হবে, আমার পেশাদারি জীবনের, আমার ক্যারিয়ার পাথের, আমার গোল, আমার টার্গেট, আমার স্কিলস, আমার আদার কম্পিটেন্সিস, আমার ভ্যালু এডিশনের সম্ভাবনা কোথায় কোথায় আছে, আমার এযাবৎকালের ভ্যালু এডিশন, এযাবৎকালের কন্ট্রিবিউশন, অ্যাচিভমেন্টস, এই সব কিছু মিলিয়ে আমার একটা বিজ্ঞাপন এমনভাবে তৈরি করা হবে, এমনভাবে উপস্থাপন করা হবে, এমনভাবে আকর্ষণ তৈরি করা হবে এটার ভেতরে, এবং সহজভাবে, যাতে করে এটা দেখেই একজন প্লেসমেন্ট ম্যানেজার, একজন এমপ্লয়ার আমার সম্পর্কে, আমাকে না দেখেই আমার সম্পর্কে, আমার যোগ্যতা বা আমার মূল্য সম্পর্কে আসলে একটা সম্যক ধারণা পেয়ে যেতে পারে। তারপরেই ওনারা আমাকে ডাকবেন, ভার্চুয়ালি হোক, ফেস টু ফেস হোক, আমাকে আরও যাচাই করবেন। হ্যাঁ, আবারও বলছি, আমার ফাটাফাটি একটা রেজুমি মানেই আমার চাকরি হয়ে গেল না। ভালো প্রতিষ্ঠান আপনার রেজুমি দেখে ইমপ্রেসড হতে পারে, কিন্তু আপনাকে বাজিয়ে দেখেই তবেই নেবেন। আর প্রচণ্ড বাজে রেজুম, যাচ্ছে তাই রেজুম, তারপরও যে আপনার ভেতরে যোগ্যতা নেই তা না, অবশ্যই হতে পারে। সবাই সব কাজ ভালো পারবেন এটা নাও হতে পারে, তাই না? সাকিব আল হাসান আমাদের ওয়ার্ল্ড ফেমাস নাম্বার 1 অলরাউন্ডার, ক্রিকেটে তিনি সব ধারায় উন্নত। এখন সাকিব ভাই নট এসেনশিয়াল যে সাকিব ভাই খুব ভালো পোশাক রান্না করতে পারতে হবে, তার একটা রেস্টুরেন্ট আছে ঠিকই, কিন্তু সাকিব ভাই নিজে খুব ভালো পোশাকও রান্না করতে পারতে হবে, এটা তো একেবারে খুব বেশি জেনারেলাইজড একটা এক্সাম্পল বললাম। এরকমই আমি ভালো, আমার সব যোগ্যতা আছে, স্কিল আছে, কম্পিটেন্সি আছে, কিন্তু এসেনশিয়াল নয় যে আমাকে অবশ্যই আমার একটা ফাটাফাটি রেজুমে বানাতে জানতেই হবে, মানে যোগ্য লোক মানেই একটা ভালো রেজুম বানাতে পারা এসেনশিয়াল না। মিয়া তানসেন ওয়ার্ল্ড ফেমাস সুরকার, তার মানে এই নয় যে তাকে তবলা বাজাতে জানতেই হবে। সব রকম স্কিল একজনের ভেতরে সমানভাবে থাকবে, এটা এসেনশিয়াল না। এখন অনেকে বলেন যে নিজের রিজুম নিজে বানাতে পারে না, এ তো যাচ্ছে তাই লোক একটা, এর ভিতরে কোনো যোগ্যতাই নেই। না, সবাই সবার বিজ্ঞাপন বানাতে পারে না। এর জন্য টেলিভিশনে আমরা যত বিজ্ঞাপন দেখি, কোনো বিজ্ঞাপন কোম্পানি নিজে বানায়নি, ব্র্যান্ড নিজে বানায়নি, এগুলো সব থার্ড পার্টি দিয়ে আউটসোর্স করে বানানো। যারা বিজ্ঞাপন বানাতে এক্সপার্ট তাদেরকে দিয়ে বানানো। মার্কেটিং কোম্পানি নিজের মার্কেটিং অন্যকে দিয়ে করাতে পারে, তাই না? সো
এই আউটসোর্সিং হতেই পারে। সো এটাকে নিয়ে প্রিজুডিসড হবার কিছু নাই, এটাকে নিয়ে যাচ্ছে তাইভাবে জেনারেলাইজভাবে এই প্রফেশনটাকে বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর, হিংসা ছড়ানোর আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। তাহলে সিভি কেমনে হবে, এরকম হবে, ওরকম হবে, এই ফরম্যাট সেই ফরম্যাট, আমি বলবো যে আমি নিজে আগে একটু ঠিক করে নিই। ওই যে বললাম রিজিউমিতে কী কী থাকা উচিত, কেমন হওয়া উচিত, সব মিলিয়ে এটা যেন একটা কম্বাইন্ড সুন্দর, সহজ, অ্যাট্রাকটিভ, ক্যাচি প্যাকেজ হয়, বিজ্ঞাপন হয়, যেটা দেখে আমাকে না দেখেই এমপ্লয়ার, প্লেসমেন্ট ম্যানেজার আমার ভ্যালুয়েশন, আমার মূল্য সম্পর্কে একটা আইডিয়া পেতে পারে। সেভাবেই আমার এক্সপিরিয়েন্স, সেভাবে আমার এসেনশিয়াল তথ্যগুলো, আমার অন্যান্য জিনিস মোটামুটি আমি এখন আর ডিটেল বলবো না, আমি একবার লিস্ট ডাউন করেছি। একটা ভালো রেজুমিতে কী কী থাকা উচিত, অর্থাৎ আমরা যখন রেজুমি ইভ্যালুয়েট করতে বসি, কিছুদিন আগে একটা ফর্মাল কাজও এটা নিয়ে করেছি, তো একটা ভালো রিজুম হবার কী কী প্যারামিটার থাকা উচিত আমার কাছে লেখা আছে, আমি চাইলে শেয়ার করে দেব। ওটার আলোকেও আপনি আপনার নিজের রেজুম নিজে বানাতেও পারেন, ইভ্যালুয়েটও করতে পারেন যে আমারটা কতটুকু ভালো। সহজ হতে হবে কিন্তু, হ্যাঁ, সহজ হতে হবে, সেটা সব থেকে বড় কথা। আমার সব তথ্য যেন খুব সহজে এমপ্লয়ার আলাদা আলাদা করে পৃথক পৃথকভাবে প্রেসাইজলি পেয়ে থাকেন। অসংখ্য ইনফরমেশন দিয়ে ঠেসে ভরে দিলাম, খুঁজে পেতে কষ্ট হচ্ছে না, এটাও আবার ঠিক হবে না। আচ্ছা, আরেকটা দিক বলি, সেটা হচ্ছে রিজুম কীভাবে পাঠাবো। বেশিরভাগ এমপ্লয়ার পছন্দ করেন পিডিএফে পেতে, তো পিডিএফেই দিন, সব থেকে ভালো এবং নিরাপদ। আরেকটা ভুল হয়, রিজুম ফাইলের নাম কিভাবে হবে। আমি একটা সিস্টেম ফলো করি, এটা আপনি চাইলে আপনার জন্য অনুসরণীয় ধরে নিতে পারেন। সেটা হচ্ছে একটা জেনারিক্যালি আমি আমার নিজের রেজুমিটাকে রাখি এবং অন্যদের যত রেজুম আমার কাছে আসে বিভিন্ন কাজের জন্য, ওগুলোকেই একইভাবে আমার একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখি, যাতে করে আমার ওগুলোকে নিয়ে কাজ করতে, খুঁজে পেতে, কোথাও দিতে সুবিধা হয়, রিজার্ভ করতে সুবিধার জন্য। কিভাবে? প্রথমে হচ্ছে এটা দিতেও পারেন, নাও পারেন, রিজুম অফ, এটাও অবশ্য অন্য কাছে লাগে। আদারওয়াইজ আমি লিখি যে ওয়ালিদ আন্ডারস্কোর GM আন্ডারস্কোর HR আন্ডারস্কোর 16 years আন্ডারস্কোর RMG, এতটুকু। এতে কি হচ্ছে, ফাইলটা যেই ফোল্ডারে যেখানেই যাবে, যার কাছেই যাবে, ওনার এই রেজুমটাকে আইডেন্টিফাই করতে, ট্রেস ব্যাক করতে অনেক সুবিধা হবে, এবং ফাইলের নাম দেখেই বোঝা যায় এটা কি, কে, কার, কিসের জন্য বোঝা যায়, তাই না? এরকম রাখলে আমরা যখন ফোল্ডারে শত 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 ফাইল রাখি, ইভেন এই ফাইলটার অবস্থান হারিয়ে ফেললেও খুঁজে বের করা সম্ভব, আমার নাম ধরে খোঁজা সম্ভব, আমার পজিশন ধরে খোঁজা সম্ভব। আমি এটা ফলো করি, আপনি চাইলে আপনার জন্য এটা এরকম করতে পারেন। কিন্তু নাম্বার, সুমনের বাবা, এই টাইপের ফাইল নেম দিয়ে রিজুম কোথাও পাঠানো যাবে না, প্রথমেই রিজেক্ট হয়ে যাবে, বিরক্ত হন এমপ্লয়াররা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে রিজুম যখন দিব, বাই ডিফল্ট, এটা অবশ্য রিজুমের সাথে খুব রিলেটেড নয়, যেখানে জবের জন্য অ্যাপ্রোচ করব, আমি বিষয়টাকে অ্যাপ্লিকেশন বলি না, আমি অ্যাপ্রোচ বলি। জব অ্যাপ্রোচ করব যেখানে, মেইলে যদি করি, রিজুমি যেমন দিব, রিজুমি দিয়ে নিজের দায়িত্ব শেষ করব না, প্রপারলি ওই মেইলটাকে ডেকোরেট করব, অর্থাৎ মেইলের সাবজেক্ট ঠিক রাখা, মেইলের বডিতে আমার কভার মেইলটা সুন্দর করে সাজিয়ে লিখে দেওয়া, শুধু রিজুমি একটা অ্যাটাচ করে প্লিজ ফাইন্ড অ্যাটাচ মাই রিজুম, এত দায়সারা করলে অবশ্য হবে না। আমরা এমপ্লয়াররা ঠেকায় পড়ে এগুলোও অ্যাটেন্ড করি, অনেকের ধারণা এগুলো হয়তো ছুঁড়ে ফেলে দেওয়া হয় না, কখনো কখনো আমরা এগুলো অ্যাটেন্ড করি অবস্থা অনুযায়ী, বাট অ্যাপ্লিক্যান্ট হিসেবে আমাকে কখনোই এই দায়সারা কাজে যাওয়া যাবে না। কী করতে হবে? সুন্দর করে কভার মেল দিতে হবে, কভার মেল যেভাবে লেখার নিয়ম সেটা দিতে হবে, তারপর অ্যাটাচমেন্ট দিতে হবে, এরপরে ঠিকানা বসিয়ে মেল সেন্ড করতে হবে। অনেকে জিজ্ঞেস করেন যে কভার লেটার দেওয়াটা ম্যান্ডেটরি কিনা, আমি বলবো যে এমপ্লয়ার যদি বলে দেন অবশ্যই দিতে হবে আলাদা করে অ্যাটাচমেন্টে। আর যদি কিছুই বলা না থাকে কভার লেটার, কভার মেল সম্পর্কে, তখন আপনি জানবেন যে মেইলে অ্যাপ্রোচ করা মানেই হচ্ছে বাই ডিফল্ট আপনাকে একটা কভার মেল দিতে হবে,
কভার মেইল, লেটার জরুরি না অ্যাটাচমেন্ট। কভার মেইল যদি কিছুই বলা না থাকে, আর বলে দেওয়া থাকতো তো আপনি কভার মেইলও দেবেন, কভার লেটারও দেবেন। এবং মনে রাখতে হবে কভার লেটার আর মেইল কিন্তু একটু ভিন্ন, একটু হলেও ভিন্ন। সো এভাবে রিজুমিটা পাঠিয়ে দেবেন। আরেকটা দরকারি দিক বলে দিই এই ফাঁকে, সেটা হচ্ছে যে যখন আপনারা কোনো সিনিয়রকে, কোনো নেটওয়ার্কের কাউকে আপনার রেজুমি দিয়ে রাখতে চান কোনো একটা দরকারে, মেইলে দেবেন, এটা স্থায়ী থেকে যাবে। পাশাপাশি অনেকেই প্রেফার করেন, আমি যেমন প্রেফার করি, আমাকে ইনবক্স করে রাখতে। এই ইনবক্সটা আইদার মেসেঞ্জারে অথবা লিঙ্কডইনের মেসেজ ইনবক্সে, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলোতে না। কারণ এই মেসেজগুলো এত বেশি জমে যায় ফোনে, ডিভাইসে, আমাদেরকে মাঝে মাঝে এই মেসেজ ডিলিট করে দিতে হয়, তখন এই ফাইলগুলো আর থাকে না। বাট মেসেঞ্জার বা লিঙ্কডইনের ইনবক্সে কিন্তু এগুলো থেকে যায় যদি আমি ডেলিভারেটলি মুছে না ফেলি। এবং ফরওয়ার্ড করতে সুবিধা, কারণ আমাদের যোগাযোগটা বেশি হয় লিঙ্কডইনে এবং ফেসবুকে, মেসেঞ্জারে। তো র্যান্ডমলি এই ফাইলগুলো নিয়ে কাজ করতে সুবিধা হয়, ট্রেস ব্যাক করতে সুবিধা হয়। তো মেইলে যেমন দেবেন, পাশাপাশি চেষ্টা করবেন যে ইনবক্স করে রাখতে রেজুমগুলো, এটা সবথেকে ভালো। এবং মাঝে মাঝে আপডেট হলে এই আপডেটগুলো আবার পাঠিয়ে রাখবেন। হ্যাঁ, অনেকে বলেন যে মোবাইল থেকে, এটা একটা লিমিটেশন অবশ্য, মোবাইল থেকে মেসেঞ্জারে ফাইল অ্যাটাচ করা যায় না। এটার অনেকগুলো সলিউশন আমার কাছে আছে, আমার একটা লেখার ভেতর, আপনি চাইলে জেনে নিতে পারেন আমার থেকে। অনেক সলিউশন আছে, এর কোনো সমস্যাই সমাধানের অযোগ্য নয়। তো রেজুমটা এখানে দিয়ে রাখেন এবং সবসময় আপনার রেজুমিটাকে আপনার একটা নির্দিষ্ট ডিভাইসে না রেখে একটা দুটো আরও জায়গাতে রাখেন, যাতে করে আপনি চলতি পথে বা রোমিংয়ের ভেতরে থাকলেও কেউ রিজুমটা চাইলে সাথে সাথে দিতে পারেন। সেটা গুগল ড্রাইভ হতে পারে, সেটা ওয়ান ড্রাইভ হতে পারে, ড্রপ বক্স হতে পারে, যে কোনো একটা উপায়ে সিঙ্ক করে রাখলেন এবং রিজুমিটা অবশ্যই আপডেট রাখবেন। সো রিজুমি কীভাবে বানাতে হয় আমি হয়তো আপনাকে একদম প্রতিটা ডিটেইল এখানে বলছি না, বেসিক কিছু বিষয় যেখানে আমাদের অসঙ্গতি থাকে, যেগুলো নিয়ে আমরা হয়তো ভাবি না, সেটা ধরিয়ে দিলাম। এবার আপনি একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে ধাপে ধাপে আপনার রিজুমটি বানিয়ে ফেলুন। নিজে বানাতে পারলে সব থেকে ভালো। তারপরও আমাদের এত এত কোর্স সত্ত্বেও যদি না পারি, আমরা রিজুম মেকারের দ্বারস্থ হতেই পারি। এবং একটা বয়সে গিয়ে দেখা যায় যে আরও বেশি ভ্যালু অ্যাড করার জন্য রিজুম মেকারের হেল্প নিতে হতে পারে। এটাকে খারাপ মনে করবার কিছু নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এর সঙ্গে অবশ্যই কারো দ্বিমত থাকতে পারে। তবে আমি বলবো যে ব্যক্তিগত অসঙ্গতির জন্য, ব্যক্তিগত দোষ, অপরাধের জন্য কখনোই একটি প্রফেশন বা একটি সেক্টর বা একটি নির্দিষ্ট ক্যাটাগরি অফ প্রফেশনকে ব্লেম করা, হিংসাত্মক, ব্যক্তিগত আক্রমণসূচক কথাবার্তা বলা, এটা কখনোই ঠিক না। ব্যক্তির দোষ ব্যক্তির দায় ব্যক্তির। কখনোই ব্যক্তির জন্য দল, গোত্র, সমষ্টি ব্লেমড হতে পারে না অ্যাজ এ হোল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।